পাহাড়পুর নামে এক বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনে প্রচন্ড খরার কারণে পানির সংকট দেখা দিয়েছে। তাই বনের পাখিরা অনেক কষ্ট করে পাশের বন থেকে পানি নিয়ে আসতো। কিন্তু পাখিরা যেটুকু পানি পাশের বন থেকে নিয়ে আসতো তা দিয়ে তাদের প্রয়োজন মিটতো না। তাই তাদের জীবন কাটানো অনেক কষ্টের হয়ে পড়ছিল। হায় হায় রে, জমিটার কি অবস্থা হয়েছে! সব গাছ যে দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। বনে তো কোথাও কোনো পানি পাওয়া যাচ্ছে না। এখন আমি জমিটাতে কি করে পানি দিব তা যে বুঝতেই পারছি না। তবে কি এবার জমি থেকে একটা ফসলও ঘরে তুলতে পারবো না? কি হয়েছে রে টুনি, তুই এভাবে কাঁদছিস কেন? সুখী, দেখছিস না আমার জমিটার কি হাল হয়েছে? খরার কারণে কোথাও কোনো পানি নেই। কতগুলো টাকা খরচ করে ফসল চাষ করলাম, কিন্তু পানির অভাবে যে জমির সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। টুনি, এ আর নতুন কি, বনের সব চাষের অবস্থাই তো একরকম। বনের কোনো পাখি যে ভালো নেই। কবে যে এই পানির কষ্ট দূর হবে কে জানে। চল বাড়িতে চলে যাই। তুই আর কাঁদিস না রে, সৃষ্টিকর্তা চাইলে সব ঠিক হয়ে যাবে। কালু, এই কালু, তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? আমি না তোমাকে কাল রাতেই বলে রেখেছিলাম আমাদের পাশের বনে যেতে হবে পানি নিয়ে আসার জন্য। তা কি তুমি ভুলে গেছো? আসলে কাকুলি, আমি সত্যি সত্যি ভুলে গিয়েছিলাম। তবে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ঘুম থেকে উঠছি। এরপর কালু কাক ঘুম থেকে উঠে আর পাশের বন থেকে পানি নিয়ে আসার জন্য রওনা দেয়। কালু, আর কতদিন এভাবে পাশের বন থেকে আমাদের পানি নিয়ে আসতে হবে বলো তো? রোজ রোজ এভাবে পানি নিয়ে আসতে যে আমার আর ভালোই লাগে না। কাকুলি, সেটা আমি কি করে বলবো বলো তো? বনে তো অনেক দিন থেকে কোনো বৃষ্টিপাত হচ্ছে না, যার কারণে নদী নালা খাল বিল সব শুকিয়ে গেছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত বনে পানি পাওয়া যাবে না। যতদিন না বৃষ্টিপাত হচ্ছে ততদিন আমাদের এভাবেই কষ্ট করে পাশের বন থেকে পানি নিয়ে আসতে হবে। টোনা, আমরা কি করে বনের এই খারাপ অবস্থা দূর করব বলো তো? এভাবে চলতে থাকলে তো খুব তাড়াতাড়ি বনের পাখিরা না খেতে পেরে মরে যাবে। কোথাও কোনো পানি পাওয়া যাচ্ছে না, ফসল উৎপাদন করা কঠিন হয়ে পড়েছে। বনের কোনো পাখি ভালো নেই। যে করেই হোক আমাদের এই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসতেই হবে টোনা। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছ। আমাদের বনের সব পাখিদের সাথে এ বিষয় নিয়ে কথা বলতে হবে। এভাবে অনেক কষ্টে পাহাড়পুর বনের পাখিদের জীবন কাটছিল। একদিন কালু কাকু কবুতর মিলে বনে গিয়েছিল কাঠ কাটার জন্য। আর তখন তারা বনের বড় ও মোটা মোটা গাছগুলো কেটে ফেলছিল। তখন টোনা ও টুনি সেখানে চলে আসে। এ কি কালু দাদা, তোমরা এভাবে গাছগুলো কেটে ফেলছো কেন? গাছগুলো কাটছি কারণ গাছগুলো বিক্রি করলে আমরা মোটা অঙ্কের টাকা পাবো। বাজার যে কাঠের অনেক দাম, তাতে যদি এই মোটা গাছগুলো কেটে বিক্রি করতে পারি তাহলে আমাদের লাভ আর লাভ হবে। এসব তুমি কি বলছো কালু দাদা? এই গাছগুলো তোমরা কেটে ফেলবে টাকা পাওয়ার লোভে? এমনিতেই বনে খরা দেখা দিয়েছে, তার উপর যদি তোমরা সব গাছ কেটে ফেলো তাহলে তো আমরা বৃষ্টির দেখাই পাবো না। গাছপালা থাকলেই তো পরিবেশটা সতেজ থাকে, তাই না? টুনি, তোকে এত জ্ঞান দিতে হবে না। আমরা গাছ কাটতে এসেছি, গাছ কেটে নিয়ে যাব, তোর কোনো কথাই শুনবো না। না কবুতর দাদা, তোমরা এমনটা করো না। এখন তো সবাই বনের গাছ কেটে বন ধ্বংস করে ফেলছে, যার কারণে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তোমরা দয়া করে গাছ কাটা বন্ধ করো। তোমরা দয়া করে এভাবে গাছ কেটে বন ধ্বংস করো না। শুনতো না, তোদের কোনো কথাই আমরা শুনবো না, তাই তোরা এখান থেকে যেতে পারিস। কালু কাকু কবুতর টোনার কোনো কথাই শোনে না। তারা গাছ কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর এভাবেই তারা প্রতিদিন গাছ কেটে বাজারে বিক্রি করত। আর একদিন এক বৃদ্ধা গাছ প্রচন্ড খরা সহ্য করতে না পেরে কান্না করছিল। সে সময় টুনি পাশের বন থেকে পানি আনতে যাচ্ছিল। ঠিক তখনই টুনির কানে বৃদ্ধা গাছের কান্না গিয়ে পৌঁছায়। কি ব্যাপার? আমি কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম মনে হয়, কিন্তু কে কাঁদলো এভাবে? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আর একটু সামনে গিয়ে দেখি তো।
আমি এক বৃদ্ধ গাছ কান্না করছি, দয়া করে তুমি আমাকে একটু সাহায্য করো। তুমি গাছ কথা বলছো, কিন্তু কি করে? আর আমি বা তোমাকে কি করে সাহায্য করতে পারবো? আমার কাছে তো তেমন কিছুই নেই। আমি কথা বলতে পারি, আর তুমি চাইলে আমাকে সাহায্য করতে পারবে। আমি এই প্রচন্ড খরা আর সহ্য করতে পারছি না, দয়া করে তুমি আমার গোড়ায় একটু পানি দিবে। গাছ, তুমি আমার কাছে পানি চাইছো, কিন্তু এ বনে তো কোথাও কোনো পানি পাওয়া যাচ্ছে না। তাই তো আমি পানি আনতে পাশের বনে যাচ্ছি। তোমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি পাশের বন থেকে পানি এনে তোমার গোড়ায় দিয়ে দিব। তুমি কোনো চিন্তা করো না, কেমন? একথা বলে টুনি পাশের বনে যায় পানি নিয়ে আসতে। আর এদিকে কবুতর আর কালু কাক বৃদ্ধ গাছের কাছে আসে আর বলতে থাকে, কালু দাদা, এই দেখো, এই গাছটা বেশ মোটা তাজা আর গাছটা বৃদ্ধ হয়ে গেছে। চলো এই গাছটা আজ কেটে নিয়ে যাই, তাহলে অনেক টাকা পাওয়া যাবে। এমনিতেও তো আজ একটাও গাছ খুঁজে পাইনি, তাই আর সময় নষ্ট করা উচিত হবে না। হ্যাঁ কবুতর, তুই ঠিক বলেছিস। চল দেরি না করে গাছটা কাটা শুরু করি। কালু কাকার কবুতর যেই না বৃদ্ধ গাছটিকে কাটতে যাবে, ঠিক তখনই সেখানে টুনি পানি নিয়ে আসে। এ কি, তোমরা এটা কি করছো? এই বৃদ্ধ গাছটাকে তোমরা কাটছো কেন? গাছটা তোমাদের কি ক্ষতি করেছে শুনি? আর তোমাদের না আমি বারণ করেছি গাছ কাটতে? তোমরা তবুও কোনো কথা শোনোনি, তাই না? একটার পর একটা গাছ তোমরা কেটেই চলেছো। কিন্তু এই বৃদ্ধ গাছটাকে আমি কিছুতেই কাটতে দিব না। এখান থেকে চলে যাও বলছি, চলে যাও। টুনি, তুই আজ আমাদের এইভাবে অপমান করলি, তাই না? ঠিক আছে, আজ আমরা চলে যাচ্ছি, তবে এই অপমানের প্রতিশোধ আমরা নিয়েই ছাড়বো। এরপর কালু কাকু কবুতর সেখান থেকে চলে যায় আর টুনি বৃদ্ধ গাছের গোড়ায় পানি দেয়। আর বৃদ্ধ গাছ টুনিকে বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, আমাকে সাহায্য করার জন্য। তুমি না থাকলে ওই দুষ্ট পাখিরা আজ হয়তো আমাকে কেটেই ফেলতো। তুমি আমার অনেক বড় উপকার করলে টুনি পাখি। তোমার এই ঋণ আমি কোনো দিন ভুলবো না। আমাকে আর ধন্যবাদ দিতে হবে না গাছ, তুমি ভালো থেকো। আমাকে আবার পাশের বনে যেতে হবে পানি আনতে। টুনি পাখি, তোমাকে আর কষ্ট করে পাশের বনে পানি আনতে যেতে হবে না। আজকের পর থেকে এ বনে আর কখনো পানির অভাব থাকবে না। কিন্তু সেটা কি করে সম্ভব গাছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। টুনি পাখি, তুমি এক্ষুনি সব বুঝতে পারবে। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। তুমি আমার গোড়ায় পানি দিয়েছো, দুষ্ট পাখিদের হাত থেকে আমার প্রাণ রক্ষা করেছো। তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই, যাতে তোমার আর বনের পাখিদের উপকার হয়। তুমি তো একটা বৃদ্ধ গাছ, আর তুমি গাছ হয়ে আমাকে কি করে উপহার দিবে? আমি জাদুর গাছ, কিন্তু বৃদ্ধ হওয়ার জন্য ধীরে ধীরে আমার কিছু শক্তি কমে গেছে, আর কিছু শক্তি আমার রয়ে গেছে। সেই শক্তি দিয়ে আমি তোমাকে উপহার দিতে চাই, যাতে এ বনে পানির আর কোনো অভাব না থাকে। একথা বলে বৃদ্ধ গাছ জাদু করে আর একটা কুয়ো প্রকট করে। তোমাকে অনেক ধন্যবাদ গাছ, এ বনে পানির অভাব দূর করার জন্য। ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। এখন থেকে এ বনের পাখিদের পানির জন্য আর কোনো কষ্ট করতে হবে না। এটা ভেবেই যে আমার অনেক ভালো লাগছে। এরপর থেকে বনের পাখিরা বৃদ্ধ গাছের দেয়া কুয়ো থেকে পানি নিয়ে যায়। আর বনে পানির অভাব দূর হওয়ায় বনের পাখিরা সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে।
আমার মেয়েটা অনেক অসুস্থ, বনে সবার কাছে টাকা চাইলাম, অথচ কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করলো না। এবার আমি পারুলের চিকিৎসা কি করে করব? হে সৃষ্টিকর্তা, কেন তুমি আমাদের মতো গরিবের ঘরে এত বড় রোগ দাও? এত বড় রোগ কেন দাও তুমি? বান্টি কাঁদতে কাঁদতে বনের গভীরে যায় আর একটা বড় গাছের ডালে বসে বলতে থাকে। আমার ইচ্ছে করছে এই গাছের ডাল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। আমার এত কষ্ট আর ভালো লাগে না। পারুল মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আরে আরে, কি করছো কি? দাঁড়াও, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার মেয়ে পারুল না অনেক অসুস্থ। ডাক্তার বলেছে 2 দিনের ভিতরে ভালো চিকিৎসা না করলে আমার মেয়েটার বড় ধরনের বিপদ হবে। আমার কাছে না কোনো টাকা পয়সা নেই জানো। মনে ধনী পাখিদের কাছে টাকা চেয়েছি, কিন্তু আমাকে কেউ টাকা দিয়ে সাহায্য করলো না। এবার তুমি বলো, আমি এছাড়া আর কি করব? কেঁদো না, তুমি শান্ত হও, আমি তোমাকে সাহায্য করব। আসলে আমি একটা জাদুই গাছ, আমি তোমাকে টাকা দিব। এরপর গাছ জাদু করে বান্টিকে টাকা দেয়। টাকা পেয়ে বান্টি অনেক খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ জাদুই গাছ, আমি তোমার এই ঋণের কথা কোনো দিনও ভুলবো না। শোনো বান্টি, আমি তোমার মতো বনের অসহায় পাখিদের সাহায্য করতে চাই। তুমি বনের সবাইকে আমার কথা বলবে, কেমন? বান্টি গাছের কথায় রাজি হয়ে ওখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিয়া আসে বান্টির কাছে। কি ব্যাপার টিয়ে বোন, তোকে এমন দেখাচ্ছে কেন? তোতার কিছু হয়েছে নাকি? দাদা, 2 দিন হলো কাট কাটতে গিয়ে তোতার একটা পা ভেঙে গেছে। তোতার চিকিৎসা করাতে সব টাকা শেষ। এখন ঘরে কোনো খাবার নেই, টাকাও নেই যে খাবার কিনবো। দাদা, তুমি আমাকে কিছু খাবার দাও না গো দাদা। শোন, এই বনের গভীরে একটা বড় জাদুই গাছ আছে। ওই গাছের কাছে গিয়ে তোর সমস্যার কথা বললেই তোকে ওই গাছ সাহায্য করবে। ওই জাদুই গাছ অনেক ভালো রে, আমাকেও সেদিন সাহায্য করেছে, তোকেও করবে। যা বোন যা। টিয়ে বান্টির কথা মতো তাড়াতাড়ি ওই জাদুই গাছের কাছে আসে আর তার সব সমস্যার কথা খুলে বলে। সব শুনে জাদুই গাছ টিয়েকেও সাহায্য করে। বান্টি দাদা ঠিকই বলেছিল, তুমি অনেক ভালো। আমি তোমার কথা সারা জীবন মনে রাখবো গো। এরপর টিয়ে সেখান থেকে চলে আসে। এভাবেই ধীরে ধীরে গাছ বনের অসহায় পাখিদের সাহায্য করতে থাকে। একদিন যজ্ঞ কণিকা একটা গাছের ডালে বসে বলতে থাকে। যজ্ঞ, অনেক তো খুঁজলাম কিন্তু কোনো খাবার তো পেলাম না। এবার কি তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে বলো তো? জানি না কণিকা, চেষ্টা তো অনেক করলাম। ঠিক তখনই ওখানে টুনি চলে আসে। কি ব্যাপার দাদা দিদি, অসহায়ের মতো এদিক ওদিক তাকাচ্ছ কেন? কিছু কি হারিয়ে ফেলেছো নাকি বলো তো আমাকে, কি হারিয়েছো গো? আর বলিস না রে টুনি, কিছুই হারাইনি, বরং খাবার খুঁজছি। জানিস, আজ সারাদিন কিচ্ছু খাইনি রে, তার উপর খাবারও খুঁজে পেলাম না। দাদা দিদি, বনের গভীরে একটা গাছ আছে, ওই গাছ সবাইকে সাহায্য করে, তোমাদেরও করবে। তোমরা যেতে পারো ওখানে। সত্যি বলছিস? ওই গাছ সবাইকে সাহায্য করে? আচ্ছা বলতো, ওই গাছ তোকে কি দিয়েছে? আমাকে একটা নতুন ঘর দিয়েছে। যজ্ঞ, তাহলে দেরি কিসের? চলো তাড়াতাড়ি যাই। কণিকা শোনো, আমরা ওই গাছের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি ফল আর বিরিয়ানি চাইবো। এই শোনো, খবরদার এসব ফালতু জিনিস চাইবে না, বুঝেছো? কেন চাইবো না? হ্যাঁ, তাহলে কি চাইবো তুমি বলো? আরে বোকা,
গাছের কাছে খাবার চাইলে গাছ শুধু খাবারই দিবে, আর খাবার একবার খেলেই শেষ হয়ে যাবে। তাই আমরা অন্য কিছু চাইবো। আমি গাছের কাছে সোনা গহনা চাইবো, আর তুমি শক্ত মজবুত একটা নতুন ঘর চাইবে, বুঝেছো? আর খাবার আমরা পরে খুঁজে খাবো। আরে বউ, তোমার তো অনেক বুদ্ধি। চলো চলো, তাড়াতাড়ি চলো। জাদুই গাছ, আমরা অনেক অসহায় গো, আমাদের তুমি সাহায্য করো। বেশ, এখন বলো তোমাদের কি চাই? আমার না কোনো গহনা নেই, তুমি দয়া করে আমাকে একটা সোনার গহনা দাও। আমার ঘরটা না অনেক পুরনো আর ভাঙা। তুমি আমাকে একটা ভালো নতুন ঘর দাও। এরপর গাছ জাদু করে কণিকাকে সোনার গহনা দেয়। যোগু কাক, তোমাকে আমি নতুন ঘর দিয়েছি, এবার তোমরা আসতে পারো। এরপর কণিকার যজ্ঞ সোনার গহনা আর তাদের নতুন ঘর নিয়ে চলে আসে। কণিকা সোনার গহনাটা গলায় পরে বলতে থাকে, যোগু, দেখো তো আমাকে কেমন দেখতে লাগছে, বলো না গো। তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু কণিকা, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। এবার খাবার কোথায় পাবো? তোমার গহনার পরিবর্তে খাবার চাওয়াই তো ভালো ছিল। সব দোষ তোমার। তোমার জন্য আজ না খেয়ে থাকতে হবে। হয়েছে হয়েছে, আমার আর দোষ দিতে হবে না, চলো বাইরে দেখি খাবার পাই কিনা। কণিকা যজ্ঞ বনে বেরিয়ে পড়ে। এদিকে টুকি কিছু ফল নিয়ে উঠছিল। কণিকা টুকিকে দেখে বলতে থাকে, ওই দেখো টুনির কন্যা টুকি, চলো ওর কাছ থেকে ফলগুলো কেড়ে নিব। এরপর ওরা টুকির সামনে যায় আর ফলগুলো কেড়ে নেয়। আমার ফলগুলো কেড়ে নিলে কেন? দাও দাও আমাকে। মাগুলো কিনতে দিয়েছে আমাকে। তা বলছি, আমি কিন্তু মাকে গিয়ে সব বলে দিব। কণিকা, এই টুকি যদি ওর মাকে সব বলে দেয়, তাহলে টুনি মোড়লকে বিচার দিবে, আর মোড়ল আমাদের শাস্তি দিবে। এর মুখ বন্ধ করার জন্য কিছু একটা করো কণিকা। কণিকা এদিক ওদিক তাকাতে থাকে। হঠাৎই ওর চোখে একটা লাউ পড়ে। এরপর কণিকা লাউটা হাতে তুলে নেয় আর টুকিকে লাউয়ের মাঝে বন্দি করে। টুকি ছটফট করে চিৎকার করতে থাকে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে মুক্ত করো এখান থেকে। তো বন্ধ লাগছে আবার। বা কোথায় তুমি? সব সমস্যার সমাধান হয়েছে, এবার চলো এখান থেকে। যজ্ঞ কণিকা ফলগুলো নিয়ে ওখান থেকে চলে যায় আর টুকি লাউয়ের ভেতরে ছটফট করতে থাকে আর অনেক কাঁদতে থাকে। এক পর্যায়ে লাউটা গড়িয়ে গড়িয়ে ওই জাদুই গাছের গোড়ায় আসে। বাঁচাও, আমাকে বাঁচাও। মা, কেউ আমাকে এই লাউয়ের ভিতর থেকে মুক্ত করো। আমার খুব কষ্ট হচ্ছে। কে তুমি লাউয়ের ভেতরে, বলো তো? আমি টনি কন্যা। আমাকে যোগ্য কাকার কণিকা এখানে বন্দি করেছে আর আমার ফল নিয়ে পালিয়েছে। তুমি প্লিজ আমাকে মুক্ত করো। এরপর গাছ জাদু করে টুকিকে লাউ থেকে মুক্ত করে। আমার ওই কালো কাকদের দেখে সন্দেহ হয়েছিল যে ওরা লোভী আর দুষ্টু। একটা নিষ্পাপ কন্যাকে এত বড় শাস্তি দিয়েছে। আমি ওদের কঠোর শাস্তি দিব। ওদের যা উপহার দিয়েছি তা আমি এক্ষুনি কেড়ে নিব। এরপর গাছ সব কেড়ে নেয়। অন্যদিকে কণিকা যজ্ঞ বলতে থাকে, যজ্ঞ, আমার গহনা আর এই ঘর কি করে উধাও হলো? নিশ্চয় ওই গাছ কিছু করেছে, চলো এক্ষুনি গাছের কাছে যাই। এরপর ওরা গাছের সামনে আসে আর টুকিকে ওখানে দেখে যজ্ঞ বলতে থাকে, টুকি, তুই কি করে লাউয়ের ভিতর থেকে মুক্ত হলি? আমি ওকে মুক্ত করেছি, আর এখন আমি তোদের শাস্তি দিব। একটা গাছ হয়ে আমাদের শাস্তি দেওয়ার ক্ষমতা তোর নেই। তোকে আমরা এক্ষুনি কেটে ফেলবো গাছ। আমাকে হুমকি? দাঁড়া, দেখাচ্ছি মজা। এরপর গাছ জাদু করে একটা লাঠি প্রকট করে আর সেই লাঠি ওদের মারতে থাকে। এক পর্যায়ে ওরা আহত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর টুকি গাছকে ধন্যবাদ দিয়ে
তার বাড়িতে ফিরে আসে। তুমি আজও সেই পুঁটি মাছ নিয়ে বাড়ি ফিরেছো? তোমার এই রোজ রোজ আনা পুঁটি মাছ তুমি নিজেই খাও। আমি আর এই পুঁটি মাছ রান্নাও করব না, আর খাবো না। ওগো, তুমি এমন রেগে কেন যাচ্ছ বলো তো? আমি সারাদিন খেটে যে 2 টাকা রোজগার করি, সেখানে এই পুঁটি মাছের চেয়ে বেশি আর কোনো ভালো মাছই কিনতে পারি না গো। আমি তো আর রোজ রোজ ভালো মন্দ আনতে বলিনি তোমাকে, তোমাকে মাঝে মধ্যেই আনতে বলেছি। কিন্তু তুমি তো দেখছি একেবারেই ভালো মন্দ আনা বাদ দিয়ে দিয়েছো। তুমি তো জানোই যে আমি গর্ভবতী। এ সময় ভালো মন্দ খাবারগুলো যে একটু বেশি বেশি খেতে মন চায়। কোথায় তুমি ওসব আমাকে নিজে নিজে এনে খাওয়াবে? তা না করে উল্টো আমাকেই তোমার বলে দিতে হয়। কিন্তু তবুও তুমি নিয়ে আসো না কেন বলো তো? ঠিক আছে সোনা, আমার ভুল হয়ে গেছে। এবার বলো তো তুমি কি খাবে? আমার না চিংড়ি দিয়ে লাউ খেতে খুব ইচ্ছে করেছে গো। তুমি আমার জন্য লাউ আর চিংড়ি মাছ আর তার সাথে ধনেপাতা কিনে নিয়ে এসো কেমন? আমি রান্না করে গরম গরম ভাত দিয়ে মেখে মেখে খাবো। চিংড়ি মাছ? এটা তো অনেক দামি, আর এই জঙ্গলেও তো পাওয়া যায় না। এখন কি করব বলো তো? আমি যে খেতে চেয়েছি তাই তো অত কথা বেরোলো তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমার জন্য চিংড়ি আর লাউ নিয়ে আসবো। টোনা কোনো রকমে টুনিকে বুঝিয়ে রাখে। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে। আর সব পাখিরাই নিজেদের বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে আবার সকালে হয়ে আসে। আর সকাল হতে না হতেই জঙ্গলে এক সাধুর আবির্ভাব ঘটে। বিপদ, বিপদ, ঘোর বিপদ! আমি ঘোর বিপদ দেখতে পাচ্ছি। সবাই বিপদে পড়ে মরবে। হা হা হা! সাধুর চিৎকার শুনে সব পাখিরা সেখানে দৌড়ে আসে। আর সাধুর মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বাবা, আপনি কিসের বিপদ দেখতে পাচ্ছেন বলুন আমাদের। তোরা সবাই পাপী। তোদের মাঝ থেকে দান দক্ষিণা সব উঠে গিয়েছে, যার কারণেই সৃষ্টিকর্তা তোদের উপর নারাজ হয়েছেন আর তোদের উপর বিপদ দেওয়ার পরিকল্পনা করছেন। এ আপনি কি বলছেন বাবা? এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, আর তার জন্য আমাকে ধ্যানে বসতে হবে। তেনার সাথে সাক্ষাতে কথা বলতে হবে। তাহলে আপনি এক্ষুনি কথা বলুন বাবা, তবুও যদি তিনি সন্তুষ্ট হন আর আমাদের কোনো বিপদ আপদ না দেন। আমি তোদের সব কথাই শুনবো, কিন্তু তার জন্য আমাকে তোদের খুশি করাতে হবে। বলুন বাবা, কি করলে আপনি খুশি হবেন? আমরা আপনার জন্য তাই করব। তোরা আগে আমার থাকার জন্য একটা ব্যবস্থা করে দে। এই সবাই চল চল, বাবার জন্য থাকার ব্যবস্থা করতে হবে। এরপর সব পাখিরা মিলে তাড়াহুড়া করে সাধুর জন্য একটা ঘর বানায়। আর সেই ঘরে ঢুকে দরজায় দাঁড়িয়ে সাধু সবাইকে বলতে থাকে, এবার আমি ধ্যানে বসবো, আর আমাকে কেউ এবার আর ডাকবি না। শুধুমাত্র তোরা একটা ছাগল জবাই করে নিয়ে আয়, আমি ছাগলের মাংস দিয়ে ভাত খাবো। এরপর সবাই সাধুর কথা মতো ছাগল জবাই করে আর মাংস রান্না করে সাধুর কাছে নিয়ে আসে। আর সাধু তা গপ গপ করে গিলে নেয়। এভাবে প্রতিদিন কোনো না কোনো ভাবে সাধু সবার কাছ থেকে খাবার নিতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন সাধু সবাইকে ডেকে বলে, তোদের জন্য একটা সুখবর। সৃষ্টিকর্তা তোদের দিকে মুখ তুলে তাকিয়েছে। তিনি তোদের ওপর থেকে রাগ কমিয়ে নিয়েছে আর আমাকে এই কলসিটা দিয়েছে। এখন থেকে তোরা এটাতে দান করবি, তবেই তোরা পুণ্য অর্জন করতে পারবি। বাবা, আপনি সত্যি বলছেন? এটাতে দান করলে আমরা পুণ্য অর্জন করতে পারবো? তবে ঠিক আছে, আমরা তাই করব।
এরপর সবাই অনেক টাকা এনে কলসিতে দান করতে থাকে। এদিকে টোনাও মন খারাপ করে দান করতে আসে। কি রে বাছা, তোর কি হয়েছে? এমন মন খারাপ করে কেন আছিস? বাবা, আমার বউটা গর্ভবতী, আরো আমার কাছে সামান্য লাউ চিংড়ি খেতে চেয়েছে, কিন্তু আমি পুরো জঙ্গলে খুঁজলাম, কোথাও লাউ আর চিংড়ি মাছ পেলাম না। এখন আমি আমার বউয়ের সামনে কি করে যাব বলুন তো? আমার বউটা যে এসব খাওয়ার জন্য অনেক আশা করে আছে। আরে বোকা, ওটা কোনো ব্যাপার হলো নাকি? শোন, আমি তোকে একটা কথা বলি। জঙ্গলের শেষে একটা গাছ আছে, আর তাতে একটা লাল ফল ঝুলে আছে। তুই ওটা আমাকে এনে দিবি, আর আমি তার বিনিময়ে তোকে লাউ চিংড়ি দিয়ে দিব। ঠিক আছে বাবা, এই আমি যাব আর এই ছুটে চলে আসবো। এরপর টোনা উড়ে সেই গাছের কাছে যায়, আর যেই না লাল ফলটা ছিঁড়তে যায় অমনি বড় একটা নাগরাজ টোনার সামনে আসে। তোরা এত বড় সাহস, মন্ত্রপুত ফল নিতে এসেছিস? এবার তো তোকে আমি 100 বলে মেরে ফেলবো। দয়া করে আমাকে মেরো না, আমি যে এখানে ইচ্ছে করে আসিনি। এরপর টোনা নাগরাজকে সব ঘটনা খুলে বলে, আর সব শুনে নাগরাজ বলে, ওই সাধু ভণ্ড আর তোদের সবাইকে বোকা বানিয়ে টাকা রোজগার করছে। আমি তোকে লাল ফল দিচ্ছি, তবে সেটা বিষাক্ত ফল। এটা নিয়ে তুই সাধুকে খাওয়াবি, আর এই ফল সাধু খেলেই তবে তার মৃত্যু ঘটবে। এরপর নাগরাজ তার জাদু দিয়ে একটা বিষাক্ত লাল ফল প্রকট করে, আর সেটা টোনার হাতে তুলে দেয়। আর তারপর অনেকগুলো চিংড়ি আর দুটো লাউ প্রকট করে। এই চিংড়ি আর লাউ দুটো নে, আর এগুলো নিয়ে এবার তুই বাড়ি ফিরে যা। আপনাকে অনেক ধন্যবাদ নাগরাজ। এরপর টোনা সবকিছু নিয়ে বাড়িতে ফিরে যায়, আর টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি তো মহা খুশি হয়। দাও টোনা দাও, আমি তাড়াতাড়ি করে লাউ আর চিংড়ি মাছ রান্না করি। তুমি তোমার কাজ করে আসো, তারপর একসাথে আমরা খাবার খাবো, কেমন? এরপর টোনা লাল ফল নিয়ে সাধুর কাছে যায়। তুই ফল এনেছিস? দে দে, তাড়াতাড়ি দে আমায়, আমি খেয়ে শক্তিশালী হব। হা হা হা। এরপর সাধু সত্য মিথ্যা যাচাই না করেই ফলটা খেয়ে ফেলে, আর সাথে সাথেই মারা যায়। টোনা সবার কাছে সাধুর মুখোশ খুলে দেয়, আর সবাই অবাক হয়ে যায়। আর এরপর থেকে সবাই আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।